Attention please. Howrah to Purulia Chakradharpur Express arrive in platform number 1. Attention please. Howrah to Purulia Chakradharpur Express arrive in platform number 1. অনুগ্রহ করে শুনবেন, হাওড়া টু পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ও বাবু, আপনি এসে গেছেন? ও, ভালো আছেন তো? কেমন ছিলেন? তা সঙ্গে এটিকে বাবু, বন্ধু বুঝি? কলকাতা থেকে একসঙ্গে আইছেন? আসেন আসেন আসেন, আমি কখন থেকে আপনাদের জন্য গাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছি। চলো চলো চলো, অনেক লেট করে ফেললো ট্রেনটা। হ্যাঁ, এ হলো আমার বন্ধু, আমরা দুজনে একই অফিসে চাকরি করি। চন্দন, তোদের গ্রামটা খুব সুন্দর। আমি যখন আসছি রাতের বেলা বুঝতেই পারিনি, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম অপূর্ব লাগছে। খুব সুন্দর গ্রাম। হ্যাঁ, খুব সুন্দর গ্রাম, ঘুরে দেখ, খুব ভালো লাগবে। দেখ, আমি তো সবসময় তোর সঙ্গে থাকতে পারবো না, পুজোর কাজে আমাকে নানান জায়গায় যেতে হবে। তুই খুব সাবধানে চলাফেরা করবি, আর কিছু প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে কিন্তু ফোন করবি। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে এলাম, কিন্তু বড্ড টেস্টটা পেয়েছি জলের। করি আর একটু বরং এগিয়ে গিয়ে দেখি। ও, ওখানে তো একটা বাড়ি দেখা যাচ্ছে, তো যাওয়া যাক। ওই তো একটা কুয়োও দেখা যাচ্ছে। তাহলে জল তো খেতে হবে, তাহলে বালতিটা, এখানে বালতিও রাখা আছে, দড়িও আছে, তাহলে বালতিতে জল তুলে জল খাওয়া যাক। বালতিটা যেই টেনে তোলার জন্য শ্রমিক হাতটা বাড়ালো কুয়োর দিকে, অমনি যেন কুয়োর ভিতর থেকে 3টে হাত তার হাতটাকে ধরে জবরদস্তি কুয়োর মধ্যে নামিয়ে ফেলার চেষ্টা করলো, যেন তার পুরো শরীরটাকে আছড়ে কুয়োর জলে নিয়ে গিয়ে ফেললো। সে কিছুতেই হাত টেনে ছাড়াতে পারছে না, তো চলছে এইরকম ধস্তাধস্তি। হঠাৎ মনে হলো কে যেন দুটো শক্তিশালী হাত দিয়ে তার কোমরটাকে চেপে ধরেছে এবং সেখান থেকে তাকে তুলে আনার চেষ্টা করছে। বাবা, কে আপনি? আমার প্ল্যান বাঁচালেন। কে আপনি? কে বলুন? আমার তো সব অন্ধকার হয়ে গেছিল। হ্যাঁ, কে আপনি বলুন? প্ল্যান বাঁচালেন। বাবা, আমি বাদল। আমি কাছের এই শিব মন্দিরেই থাকি, প্রতিদিন নিত্য সেবা করি মহাদেবের। এলাকার লোক আমাকে তান্ত্রিক রূপেও চেনে। তা তুমি কেন এসেছিলে এই ভর দুপুরবেলা এখানে? জল টেস্টটা পেয়েছিল বলে আমি কুয়োর ধারে এসেছিলাম, কিন্তু কি হলো আমার এখানে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমাকে যে 3জন আক্রমণ করেছিল তারা হলো প্রেতাত্মা। ওই যে দূরে ওই বাড়িটা দেখছো, ওই বাড়িতেই তারা থাকতেন। তোমাকে ব্যাপারটা ভালো করে বলি। প্রথমে একজন অফিসার এসেছিলেন এখানকার ইটভাটির ইনচার্জ হয়ে। পরে তার গ্রামটা খুব ভালো লেগে যায় এবং তার কাজের দক্ষতা দেখে মালিকও তাকে এইখানে এই বাড়িটি তৈরি করে দেন এবং আস্তে আস্তে তিনি তার স্ত্রী ও বাচ্চা সমেত
পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসেন এখানে। প্রথম প্রথম তার স্ত্রী এখানে থাকতে চাননি, কিন্তু তিনিও পরে আস্তে আস্তে এই গ্রামটিকে ভালোবেসে ফেলেন এবং ভালোই কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ একদিন ইনচার্জ দুপুরবেলায় ডাক এলো, তাই ইনচার্জকে বেরিয়ে যেতে হলো এবং তার স্ত্রী ও বাচ্চা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন। স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু বাচ্চাটি ঘুমাননি। বাচ্চাটি আস্তে আস্তে খেলতে খেলতে ওই কুয়োর ধারে চলে যায়। ওই কুয়োটা তারাই বানিয়েছিল তাদের ব্যবহারের সুবিধার্থে, কিন্তু ওই কুয়োর ধারে বাচ্চাটি চলে যায় এবং দুর্ভাগ্যবশত বাচ্চাটি সেই কুয়োতে পড়ে যায়। পরে ঘুম ভাঙার পরে তার স্ত্রী অনেক খোঁজাখুঁজি করেন। অফিসার বাড়ি ফিরে তিনিও অনেক খোঁজেন এবং অনেক খোঁজাখুঁজির পরে একটা আশঙ্কা নিয়েই অফিসার সেই কুয়োটা দেখতে যান এবং তার সেই আশঙ্কাই সত্যি হয়। বাচ্চাটির দেহ ওই কুয়োর জলে ভেসে থাকতে দেখেন। এরপর তাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক অশান্তি হয়, ঝগড়াঝাঁটি হয় এবং তার স্ত্রীও বিষ খেয়ে সেই রাতেই আত্মহত্যা করেন। মাঝরাতে ঘরে ফিরে তার স্বামী সেই অবস্থা দেখে তিনিও আর কিছু থাকতে না পেরে তিনিও সেই একই পথ অবলম্বন করেন এবং এরপর থেকেই তারা তিনজন এই কুয়োতেই এইখানেই বসবাস করেন। যারাই এই কুয়োর জল খেতে আসে তাদেরকেই তারা আক্রমণ করে এবং ওই কুয়োর জলে টেনে আনার চেষ্টা করে। তোমার বোধহয় রাশটা একটু হালকা, তাই তুমি সহজেই আক্রমণের মুখে পড়ে গেছিলে। আমি ওই পাশের দূরের যে শিব মন্দিরটা দেখছো ওখানেই থাকি। তোমার আমাকে দরকার হবে পরে, দরকার হলে তুমি চলে এসো। আমি যদি নাও থাকি ওই প্রণামী বাক্সে একটা চিরকুট লিখে যেও, আমি ঠিক তোমার সামনে চলে আসবো। হ্যাঁ শোন শ্রমিক, আজকে বাবা পুজোর কাজের জন্য মন্দিরতলাতেই থেকে যাবে, রাত্রিবেলা আর ফিরবে না বলে দিয়েছে। তুই এক কাজ কর, আজকে তুই বরঞ্চ বাবার ঘরে শুয়ে পড়। কালকে একসঙ্গে শুয়ে তোর অনেকটাই অসুবিধা হয়েছে, আজকে তুই বাবার ঘরে শুয়ে পড়বে যা। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কারাটা যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে, মনে হচ্ছে না খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিচ্ছে। ও কে ওখানে? কে? লাইটটা জ্বালি তো তাড়াতাড়ি করে। লাইট তো জ্বাললাম, কেউ তো নেই, কিন্তু কে যেন দাঁড়িয়েছিল আমার সামনে, বড় বড় নিঃশ্বাস ফেলছিল। আমি স্পষ্ট দেখেছি। তো এবার কী হবে? তো কাউকে তো ডাকাও যাবে না, কারণ আমি যদি কাউকে ডাকি এত রাত্রে সবাই ঘুমাচ্ছে, যে আমি যদি বলি যে ভূত দেখেছি, আমার ভয় পেয়েছে, তাহলে তো সবাই হাসাহাসি করবে। তা বরং আমি আজকে ঘুমাবো না, জেগেই বসে থাকি, জেগেই রাতটা কাটিয়ে দিই। শোন না ভাই, আমি আজকে একটু ঘরে যাচ্ছি, কারণ কালকে রাত্রে আমার ঠিক মতন ঘুম হয়নি, শরীরটা আমার খারাপ লাগছে। তাই আমি একটু ঘরে গিয়ে আজকে একটু বিশ্রাম নেবো ভালো করে। তুই কিছু মনে করিস না, ঠিক আছে? ও তুই থাকবি না বলছিস? বাড়ি যাবি? ভাল লাগছে না? ঠিক আছে তাহলে যা, কিন্তু এতটা রাস্তা, আমি তোকে এগিয়ে দিয়ে আসি, বরঞ্চ চলে যেতে পারবি। দেখিস সাবধানে যাস, আমরা রয়ে গেলাম, কিছু অসুবিধা হলে ফোন করবি, গিয়ে সোজা শুয়ে পড়বি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো দাশু কাকা আছেই, অসুবিধা হলে দাশু কাকাকে ডেকে নিবি আর ঠিকঠাক করে শুয়ে পড়বি। আমি সোজা বাড়ি যেতে পারলাম না। আমার পা যেন সোজা চলে গেল সেই কুয়োতলার শিব মন্দিরটার কাছে। শিব মন্দিরটার কাছে গিয়ে দেখলাম বাদল আমার জন্য বসে আছে, যেন সে যেন জানতো আমি আসবো, আমার জন্য অপেক্ষা করছে।
আমি জানতাম তুমি আসবে আমার কাছে, আমি সব জানি। এসো আমার সঙ্গে ভেতরে এসো। এ নাও, এই মাদুলিটা নাও, এটা সবসময় নিজের সঙ্গে রাখো, এখন থেকে রাখো। তোমার আর কোনো বিপদ হবে না, নিশ্চিন্তে যেতে পারো ঘরে। কি হলো দাদাবাবু, আপনি চলে এলেন যে? আর সবাই রয়ে গেল, আপনি একা চলে এলেন কেন? ভালো লাগলো না? ভালো লাগলো না পুজো দেখতে? একটা কথা বলো তো আমাকে, এই বাড়ির যে গিন্নি মা, বা তার চন্দনের যে মা, তার মৃত্যু কি স্বাভাবিকভাবে হয়েছিল? একটু আমাকে খুলে বলো তো। স্বাভাবিকই তো হয়েছিল দাদাবাবু, কিন্তু কেন বলেন তো? কেন আপনি এই কথা এখন জিজ্ঞাসা করছেন? আচ্ছা দাসুদা, তোমার পরিবারে এখানে কেউ নেই? তুমি এখানে কত বছর আছো আমাকে বলো তো। হ্যাঁ আছে তো দাদাবাবু, আমার বউ আছে, আমার মেয়ে আছে। আমার মেয়ে থাকছে গিয়ে ঝাড়খণ্ডে, বউ তো গেছে তারই কাছে। এখন সেখানে আমার মেয়ের বাচ্চা হবে, বউ সেখানে 1 বছর থাকবে। আমি বলেছি থাকতে যাও, আমি এদিকটা ঠিক সামলে নিতে পারবো। হঠাৎ করে একটা অচেনা নাম্বারের ফোন বেজে উঠলো শ্রমিকের ফোনে। কে বলছেন? কে? হ্যালো, একবার। আমি মা বলছি রে বাবু, এই দেখ না, তোর বাবার না বাবু খুব শরীর খারাপ। আমরা তোর বাবাকে নিয়ে হসপিটালে এসেছি, ডাক্তারখানায় এসে হসপিটালে ভর্তি করেছি। বলছে যে তোর বাবার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। তুই কোথায় আছিস বাবু? তাড়াতাড়ি চলে আয় না, আমার ভীষণ ভয় লাগছে, আমি একা সামলাতে পারছি না। হ্যালো মা, কোন হাসপাতালে নিয়ে গেছো বাবাকে? কোন হাসপাতালে? জৈন হাসপাতালে? ঠিক আছে, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, কাকু শরীর খারাপ, কাকিমা ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা আমি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। তুই এক কাজ কর, তুই দাসুদাকে গিয়ে বল আমাদের গাড়িটা নিয়ে তুই বেরিয়ে যা। দাসুদাই তোকে ড্রাইভ করে আরামবাগ স্টেশন অব্দি পৌঁছে দেবে। তাহলে ঠিক আছে চন্দন, আমি দাসুদাকে নিয়ে বেরিয়ে পড়ছি। কি হলো দাসুদা, হঠাৎ করে তুমি গাড়িটা মাঝখানে থামিয়ে দিলে? দাদাবাবু, এক ঝাঁক হরিণ পাস করতেছে, ওরা পাস করে গেলে আমরা তবে যেতে পারবো। হরিণের দলটা বেরিয়ে যাক, তারপরে যাচ্ছি দাদা। দাসুদা, তুমি কেন আবার গাড়িটা থামালে? কি ব্যাপার? দাদাবাবু, গাড়ির চাকার তলাটাই যেন মনে হচ্ছে কি একটা আটকেছে, গাড়িটা চলতেছে না, গাড়ির চাকাটা বসে যাচ্ছে। আপনি বসেন, আমি নেমে দেখছি গাড়ির চাকায় কি পড়লো। না, কী হলো দাসুদা, তুমি হঠাৎ করে এরকম চেল্লে উঠলে ভয়ে? কী হলো? তা এত ভয় পেয়েছে যে ঠক ঠক করে সে কাঁপতে লাগলো, তার মুখে কোনো ভাষা রইল না। আমি তার এই অবস্থা দেখে নিজে গাড়ি থেকে নেমে দেখতে গেলাম যে কি দেখলো দাসুদার চাকার তলায়। গিয়ে দেখি একটা আধকাটা হাত আমাদের চাকার নিচে আটকেছে। ভয়ে আমার শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। তারপরে কাঁপতে 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 এসে আমিও গাড়িতে বসলাম। তারপরে দেখলাম যে না, গাড়িতে বসলে হবে না, কোনো রকমে সেটাকে সরাতেই হবে। একটা ডাল নিয়ে আমি সেটা চাকার তলা থেকে সরিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, চালাও গাড়ি। দাসুদা, আমি আরামবাগ স্টেশনে এসে গেছি, তুমি এবার বাড়ি ফিরে যাও, আমার আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যালো শ্রমিক, কাকু কেমন আছে রে? ভালো আছে? এই শোন না, কালকে রাতে একটা বীভৎস ঘটনা ঘটে গেছে, জানিস তো? তোকে যে ঘরটায় শুতে দিয়েছিলাম
সেই ঘরটায় না আমি তোকে ইচ্ছা করেই শুতে দিয়েছিলাম। বাবা ওই ঘরটায় কদিন ধরে শুয়ে ভীষণ ভয় পাচ্ছিল, যেন মনে হচ্ছিল বাবার যে মশারির বাইরে কে দাঁড়িয়ে আছে। তাই বাবা সেই রাত থেকে ওই ঘরে শুতে চাইছিল না। আমি ইচ্ছা করে তোকে ওই ঘরটায় শুতে দিয়ে দেখলাম যে বাবার ভয়টা কি সত্যি না বাবা এমনিই ভয় পাচ্ছে। তা তুই তো আর কিছু বললি না, তার জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে কিছু না। তা বাবা যে মন্দিরে বাবার যে পুরোহিত পুজো করতে এসেছিল তাকে বাবা ঘটনাটা খুলে বলেছিল। সে আমাদের বাড়িতে আসে, জানিস তো, এসে বাড়ি প্রদর্শন করে বলে আপনার বাড়িতে কোনো নারী নির্যাতন হয়েছে এবং তাকে মেরে এই বাড়ির মধ্যে পুঁতে ফেলা হয়েছে। বাবার সঙ্গে তো তার ভীষণ তর্ক বেঁধে যায়। বাবা বলেন না, আমার বাড়িতে এরকম ঘটনা কোনো কালে ঘটেনি, আপনি ঠিক বলছেন না। তখন তর্ক এতটাই দূর পর্যন্ত পৌঁছায় যে পণ্ডিত মশাই আমাদের বাড়ির আম বাগানের নিচের মাটিটা খুঁড়ে বলে এইখানটা খুঁড়ে দেখুন কিছু পান নাকি। মাটিটা খুঁড়ে আমরা তো আশ্চর্য হয়ে যাই। মাটি খুঁড়ে দেখি যে পুষ্প কাকিমার একটা হাত কাটা দেহ মাটির তলায় পোঁতা আছে। দেহটা তো আমরা কেউ প্রথমে চিনতেই পারিনি, কিন্তু বাবা দেহটা দেখে শনাক্ত করে যে এই দেহটা পুষ্প কাকিমার। আচ্ছা, পুষ্প কাকিমাকে? আরে পুষ্প কাকিমা রে, দাশু কাকার বউকে মেরে কে আম গাছের তলায় পুঁতে রেখে দিয়েছে। এই ঘটনা চলাকালীনই পুলিশ এসে যায়। কিন্তু পুলিশকে কে খবর দিল? আরে পুলিশকে কেউ খবর দেয়নি, পুলিশ এসছে। দাশু কাকা তোকে আরামবাগ স্টেশনে ছেড়ে দিয়ে ফেরার পথে ভীষণ জোর গাড়ি চালাচ্ছিল এবং গাড়ি চালাতে চালাতে গাড়ির সামনে কে একজন এসে দাঁড়িয়ে পড়ে, তাকে পাশ দিতে গিয়ে গাছে ধাক্কা মারে এবং সেখানেই দাশু কাকার মৃত্যু হয়। সেই ঘটনার তদারকি করতেই পুলিশ আমাদের বাড়িতে এসে উপস্থিত হয় এবং এসে দেখে আমাদের বাড়িতে তখন এই কাণ্ড কারখানা চলছে। যখন দাশু কাকাকে উদ্ধার করে তখন দাশু কাকা মারা যায়নি, দাশু কাকার দেহ ধুকধুক করছিল। সেই অবস্থাতেই দাশু কাকা পুলিশকে বয়ান দিয়ে গেছে। কি ভাগ্যি দিতে পেরেছে বয়ান। বউয়ের সঙ্গে দাশু কাকার ভীষণ ঝগড়া হয়েছিল এবং মাথা গরম করে দাশু কাকা বউকে এক কাঠারির কোপ মারে। বউ সেই কাঠারির কোপটা আটকাতে গিয়ে তার হাতটা মাটিতে দেহ থেকে খুলে ছিটকে পড়ে যায়। দাশু কাকা সেই অবস্থায় বউকে রক্ষা না করে তার মুখে কাপড় বেঁধে দিয়ে তাকে চুপ করানোর চেষ্টা করে এবং হাতটা কেটে মাটিতে পড়ে যাওয়ায় ভীষণ রক্তক্ষরণে বউয়ের ওখানেই মৃত্যু ঘটে। তখন দাশু কাকা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে কী করবো কিছু ঠিক করতে না পেরে বউয়ের দেহটা নিয়ে গিয়ে পুঁতে দিয়েছিল আমাদের আম গাছের তলায়। এইসব কাণ্ড কারখানায় আমি জড়িয়ে পড়েছি, আমি এখন ফিরতে পারছি না। সব মিটে গেলে কলকাতায় ফিরবো, তখন তোর সঙ্গে আবার কথা হবে। তাহলে শোন, আমিও দেখেছি তুই যখন আমাকে তোর বাবার ঘরে ঘুমাতে দিয়েছিলি সেদিন রাতে আমিও বুঝতে পেরেছি, এবং কাল রাতে দাশু কাকার সঙ্গে আসার সময় আমাদের সঙ্গেও এক ঘটনা ঘটেছে। নিহাত তোদের গ্রামের ওই বাদল কাকা আমাকে ওই তাবিজটা দিয়েছিল বলে আমি বেঁচে গেছি, নইলে আমারও আজ যে কী হতো তা আমি নিজেও জানি না। বাদল কাকা? কে বাদল কাকা? আমাদের গ্রামে বাদল কাকা বলে তো কেউ নেই। তুই বাদল কাকা কোথা থেকে পেলি আমাদের গ্রামে? আরে বাদল কাকা রে, তোদের শিব মন্দিরে থাকে বাদল কাকা। হ্যাঁ হ্যাঁ আসছি, এই শোন না আমাকে ডাকছে, আমি আবার পরে কথা বলবো। হ্যাঁ টাটা, বাই বাই।